আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, তত্ত্বাবধায়ক সরকার নয়, ঠিক অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘের একটি যে অধিবেশন, সাধারণ অধিবেশন, সেখানে ভাষণ দেওয়ার জন্যে। তো সেখানে গিয়ে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন, আন্তরিকতা তারাও দেখিয়েছে। ডক্টর ইউনূস তো অবশ্যই আন্তরিক, এবং এটি নিয়ে বাংলাদেশের আমরা যারা লোকজন আছে একদম আবেগে আমরা তাড়িত হয়ে পড়েছি। ইউনূসের যারা ভক্তকুল তাদের বক্তব্য হলো যে না, এবার আমরা একটা নেতা পেয়েছি বটে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে আমরা যাদেরকে বুঝতাম, সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কিংবা ধরুন শেরে বাংলাকে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরও অনেকে। তো এই বাঙালিদের সবার যে আন্তর্জাতিকতা, সেই আন্তর্জাতিকতার জায়গাটি ডক্টর মোহাম্মদ ইউনূস অতিক্রম করেছেন। কারণ আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এটি কি জেনে তেনে কথা? বিল ক্লিন্টন, বয়স্ক মানুষ, তারও বয়স হয়েছে, তিনি অন্য শহরে থাকেন। এই অধিবেশন উপলক্ষে তিনি সেখান থেকে ফ্লাই করে নিউ ইয়র্কে এসেছেন। সেখানে বাংলাদেশে যারা সমন্বয়ক আছেন, এরকম সমন্বয়ক ৩ জন সমন্বয়কে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গিয়েছেন, এবং তাদের সঙ্গে বিল ক্লিন্টন খুনসুটি করেছেন, কথা বলেছেন, হাসাহাসি করেছেন, জাস্ট লাইক এ ফ্যামিলি গেট টুগেদার। এবং অবস্থা দেখে মনে হচ্ছিল যে বিল ক্লিন্টন আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানি দোস্ত, তারপর বিআই, শালা দুলা ভাই, এরকম আর কি। মানে সম্পর্কটা একেবারেই যাকে বলা হয় পারিবারিক, ব্যক্তিগত এবং খুব মধুর। আর বাইডেনের সঙ্গে তার যে সম্পর্কটা, সেটা হলো পরাণের বন্ধু। দুজনেরই অনেক বয়স, ৮০ ঊর্ধ্ব বয়স। তো সেই ৮০ ঊর্ধ্ব বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস তুলনামূলকভাবে সুস্থ, আর জনাব বাইডেন, তার কথার এখন ধারাবাহিকতা নেই। তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না, অনেকে চিনতেও পারেন না। তিনি নিজের স্ত্রীকে মনে করেন কমলা হ্যারিস, কমলা হ্যারিসকে মনে করেন নিজের স্ত্রী, এরকম ভুল করে ফেলেন প্রকাশ্যে। তো সেই বাইডেন সাহেব ইউনূস সাহেবকে জড়িয়ে ধরেছেন, অনেকটা চুমু দেওয়ার ভঙ্গিতে মুখের কাছে মুখ নিয়েছেন, এবং এই দৃশ্য দেখে আমরা যার পরনাই বিস্মিত, আনন্দিত, উদ্বেলিত এবং আবেগতাড়িত। এবং আমরা ইউনূসকে নিয়ে অনেক অনেক বড় স্বপ্ন দেখছি। আমরা মনে করছি ডক্টর ইউনূস টেলিফোন করলে হোয়াইট হাউসের যে কোনো কর্মকর্তা যে কোনো কাজ করে দিবেন। বাংলাদেশের সাথে আমেরিকার যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কগুলো রয়েছে, ইউরোপের যে সম্পর্কগুলো রয়েছে, অস্ট্রেলিয়া বা কানাডার যে সম্পর্কগুলো রয়েছে, যেটিকে আমরা নর্থ আমেরিকা বলি, এই পুরো সম্পর্কটি এখন একেবারে দুধে মাখনে ঢলাঢলি করবে, গড়াগড়ি করবে, দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়ে যাবে। এই স্বপ্নে আমরা বিভোর হয়ে যাচ্ছি। দ্বিতীয় একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হলো একটা সময় জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন শেখ হাসিনা এবং তার কন্যা। এটা নিয়ে আমাদের আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী লীগ, ও মাই গড, যে গড়াগড়ি করেছিল। এবং ওবায়দুল কাদের যেভাবে বলেছিল যে আমাদের নেত্রী, সে কি যেন তেন নেত্রী, জো বাইডেন নিজে থেকে এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলেছেন। তো এখন তারেক রহমান সাহেব বা খালেদা জিয়ার কী হবে, আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, এই সকল কথাবার্তা তিনি বলেছেন। আবার যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, তখন হোয়াইট হাউসের একটা অনুষ্ঠানে পুতুলের প্রশংসা তিনি করেছিলেন, জয়ের প্রশংসা করেছিলেন, এবং বলেছিলেন, প্রাইম মিনিস্টার, আপনার সন্তানটি তো অনেক স্মার্ট। আর সেটি নিয়ে আমাদের সাংবাদিক যারা গদগদ হয়ে, তেলবার সাংবাদিক যারা আছেন, মাই গড, তারা তো বাংলাদেশে পারলে পুরো বাংলাদেশে তেলের আগুন দিয়ে দেয় আর কি। তো এরকম আমাদের আবেগ সবসময়টাতে ছিল। আমাদের আবেগ ছিল ইয়াহিয়া খানকে নিয়ে। আপনার ইয়াহিয়া খানকে নিয়ে কতটা আবেগ ছিল, সেটা জামাতের যারা লোকজন আছেন
তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ইয়াহিয়া খানের নিকট যখন আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করলেন, তখন বলা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা একজন জেনারেলকে পাকিস্তানে দায়িত্ব দেওয়া হলো এবং তার নেতৃত্বে এইবার বিরাট কিছু একটা হবে। তারপর আইয়ুব খান যখন ক্ষমতা এলেন 1958-এ এবং তিনি বাংলাদেশে এলেন এবং এখনও পর্যন্ত ঢাকার রেসকোর্স ময়দানে যত রকম সমাবেশ হয়েছে এ যাবৎকালে, আপনারা অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল আইয়ুব খানের জামানাতে। আর লোকজন সেই সমাবেশে উর্দু ভাষা শুনে, বক্তৃতা শুনে একেবারে মনের আনন্দে তারা বলে ফেলেছিল যে এটা তো রাজা এরকমই হওয়া উচিত। কি নুরানি চেহারা, কি শরীর, কি স্বাস্থ্য, কি লম্বা চেহারা গঠন, আর কি কণ্ঠ, কি লালিত্য। এরকম আমরা কিন্তু আবেগতাড়িত হয়েছিলাম আইয়ুব খানকে নিয়ে। তো এই যে বাঙালির যে আবেগ, সেই আবেগ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আবর্তিত হচ্ছে। এবং আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হলো যে যখনই আমার কাছে কেউ আশা করে কোনো কিছু বা আমি যা না তার চেয়ে সবাই আমাকে বড় মনে করে, ওটি আমার জন্য মারাত্মক বিপদ এবং বিপত্তির কারণ হয়ে দেখা দেয়। এর কারণ হলো আপনি যখনই জনগণের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারবেন না, তাদের আশার জায়গাটাতে একটু আপনার ঘাটতি দেখা দেবে, অমনি তারা আপনার টুটি চেপে ধরবে এবং আপনাকে কোনো অবস্থাতেই সুযোগ দেবে না। শেখ হাসিনার সবচেয়ে বড় প্রবলেম ছিল তাকে মনে করা হতো যে তিনি অলি আল্লাহ, তিনি সর্বংসহা, তিনি সর্ব কাজে বিশারদ। তো তিনি যদি কাজ করেন আর বাকি কারো কাজ করার দরকার নেই, তিনি সারা রাত জেগে থাকেন, এজন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের লোকজন যখন বলতে বলতে যখন তারা সেটা বিশ্বাস করে ফেলেছিল, ঠিক সেই সময়টাতে তারা যখন ঘুমিয়েছিল, বগল বাজাচ্ছিল আর শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল। তো একই ঘটনা হিটলারের ক্ষেত্রে হয়েছে, একই ঘটনা মুসোলিনির ক্ষেত্রে হয়েছে। তো ইটালি বা ইংল্যান্ড বা ফ্রান্স, তারপর জার্মানি, এই সকল দেশে বহু রাজনৈতিক বিপর্যয় হয়েছে, এমনকি তুরস্কে। আর তারা সেই রাজনৈতিক বিপর্যয় থেকে বারবার তারা ঘুরে দাঁড়াতে পেরেছে। এর কারণ হলো তাদের সেই প্রজ্ঞা এবং মেধার যোগ্যতা ছিল, এবং তার কারণেই ও সকল দেশে এমন কিছু তৈরি হয়েছে যেগুলো আমাদের দেশে হয়নি। আমেরিকাতে বোয়িং হয়েছে, জার্মানিতে BMW হয়েছে, হাইডেলবার্গ প্রেস হয়েছে, তারপর সেখানে মার্সিডিস হয়েছে, সিমেন্স হয়েছে, এরকম অনেক কিছু। প্রত্যেকটা দেশেরই ইংল্যান্ডে রোলস রয়েস হয়েছে, তারপরে ফ্রান্সে কনকর্ড বিমান হয়েছে, আইফেল টাওয়ার হয়েছে। আর বাঙালির কি হয়েছে এখন পর্যন্ত আপনি বলেন তো, আমাদের কি হয়েছে? তো সেই দিক থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবেগ, তাকে নিয়ে যে আবেগ, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আগামীতে কাজ করা কঠিন হয়ে পড়বে। এর কারণ হলো সবাই মনে করবে যে ইউনূস টেলিফোন করলেই অনেক কিছু হয়ে যায়। এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে ডেমোক্রেটিক দল, যেটা ডেমোক্রেটিক পার্টি আমেরিকাতে, তাদের সঙ্গে ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক আছে এবং ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পার্টির একজন ডোনার হিসেবে তিনি পরিচিত। এক পেপার পত্রিকা এসেছিল, বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন, তাদের একটা চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে, ক্লিন্টন ফাউন্ডেশন। সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস বড় অঙ্কের একটি টাকা অর্থ বিনিয়োগ করেছেন। এরপর হলো 3 নম্বর হলো যে আমেরিকাতে গ্রামীণ ব্যাংক আছে এবং সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের চাইতে তাদের ইনভেস্ট অনেক অনেক বেশি এবং বড়। যেমন ব্র্যাক অনেকগুলো দেশে আছে, কিন্তু গ্রামীণ ব্যাংক আমেরিকাতে অনেক বড় তাদের ইনভেস্টমেন্ট। তো এই সকল কারণে আমেরিকার যে লোকগুলো, অর্থাৎ জো বাইডেন, বিল ক্লিন্টন, এদের সঙ্গে তার আজকের সম্পর্ক নয়। তার কথা মতো হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছেন গ্রামীণ ব্যাংক দেখতে, বিল ক্লিন্টন নজিরবিহীনভাবে বাংলাদেশে এসেছেন। তো সেই সম্পর্কটা তার ব্যক্তিগত অনেক আগের থেকে, এবং সেই সম্পর্কটা নতুন করে বন্ধু এক বন্ধুকে দেখেছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো পদ পদবি পেয়েছেন, তার উপর সরকার যে জুলুম অত্যাচার করছিল আওয়ামী লীগ জমানাতে, ওটা থেকে সরকারকে নিবৃত্ত করার জন্য বাইডেন সাহেব, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন কি না করেছে, বারাক ওবামা, শত চেষ্টা করেও তারা শেখ হাসিনাকে টলাতে পারেননি।
আর ডক্টর ইউনূসকে আসলে প্রকৃতির হাতে লাস্টে তারা ছেড়ে দিয়েছেন যে এ যদি বাঁচে তো বাঁচুক। তো সেই ডক্টর ইউনূস প্রকৃতির দয়ায় আজ একটা ভালো অবস্থানে পৌঁছে গেছেন। আর এখানে আর কয়দিন পরে যাকে বলা হয় জো বাইডেনের ক্ষমতা থাকবে না, আর বিল ক্লিনটনের তো কোনো ক্ষমতা নেই। এবং আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকার যে কোনো সাবেক প্রেসিডেন্টকে আপনি আনতে পারবেন, কথা বলতে পারবেন, দে আর ভেরি ফ্রেন্ডলি। এবং ওখানে টাকা দিলে, একটা নির্দিষ্ট পরিমাণের ফি দিলে যে কোনো বড় বড় বক্তাকে আপনি সেখানে নিয়ে আসতে পারেন। তো এই সহজ সরল বিষয়গুলোকে আমরা অতিমাত্রায় অতি অমানবিক, অতি মানবীয় এবং যাকে বলা হয় অতি বড় সফলতা হিসেবে বর্ণনা করছি। এক, অনেকে বলার চেষ্টা করছেন যে ইউনূসের জমানাতে এই কর্পোরেট লেভেলে বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্য হবে, এর কারণ হলো বাংলাদেশ একটা ইমেজ খুঁজে পেয়েছে। যারা এই কথাগুলো বলছেন তারা আসলে বেশিরভাগই ব্যবসা বাণিজ্য করেন না। আমেরিকার সঙ্গে আমার ব্যবসা ছিল, ওখানে অনেকগুলো ক্যাটাগরি মেনটেন করতে হয় এবং ওখানকার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, কোনো দেশের সঙ্গে তার যে রাজনৈতিক সম্পর্ক, এর উপরে ব্যবসা বাণিজ্য নির্ভর করে না। আমেরিকার একেবারে জাত শত্রু কিউবা। দেখা গেল যে কিউবা থেকে কোনো একটি প্রোডাক্ট যদি আমেরিকাতে আনতে লাভ হয়, তার জন্য দরকার হলে কোনো কোনো ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে একদম মাঠে মেরে ফেলতে পারেন। একটা বিষয়ে যখন জমানাতে তেল কোম্পানির সাথে একটা গণ্ডগোল হয়েছিল এবং একটা উল্টো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন রোনাল্ড রিগান, এবং সেক্ষেত্রে দেখুন রোনাল্ড রিগানকে সরাসরি গুলি করে দেওয়া হয়েছিল, মারার জন্য নয়, তাকে ভয় দেখানোর জন্য। এরপর তিনি সতর্ক হয়ে পড়েছিলেন। দিস ইজ আমেরিকা। এখানে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে আমেরিকার সাথে যে কোনো ব্যবসাতেই বার্গেনিং করে তাদের সাথে টিকে থাকতে হবে আমাদেরকে। আর অন্যদিকে আমেরিকা যেটা করে, যেহেতু আমরা আবেগপ্রবণ বাঙালি, আমাদের আবেগকে কাজে লাগিয়ে তারা এর আগে 11-11 সময় অনেকগুলো বোয়িং বিমান আমাদেরকে ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। আবার এখন ইউনূসের জামানাতে কি চাপিয়ে দেয়, সেটা কি কোয়াড চাপিয়ে দেয়, সেন্ট মার্টিন, নাকি আরও কতগুলো বোয়িং, এগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না। ফলে এই যে আবেগে অনেকেই ভাসছেন, আমি আবেগে ভাসতে চাচ্ছি না। আমি ডক্টর ইউনূসের কাছে কিছুই চাই না। আমি চাই যে উদ্দেশ্যে তাকে আনা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, সেটা হলো তিনি একটা ভালো নির্বাচন করবেন। আর নির্বাচন করার জন্য যতটুকু না হলেই নয়, কিছু আইন করতে হবে, কিছু লোককে বাদ দিতে হবে, কিছু লোককে রিক্রুট করতে হবে এবং কিছুটা সময়ও তার প্রয়োজন। এই কাজটুকু তিনি তাড়াতাড়ি করে সসম্মানে তিনি চলে যাবেন এবং আমাদের মাথার তাজ হয়ে সম্মানিত ব্যক্তি হয়ে থাকবেন, যেভাবে আমাদের সাবেক প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, তাদেরকে আমরা এখনও সম্মান করি, হাবিবুর রহমানকে আমরা এখনও সম্মান করি, ওইভাবে ডক্টর ইউনূসকেও আমরা সম্মান করতে চাচ্ছি। আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং তিনি যেন কোনো অবস্থাতেই এই দেশের বাইরে গিয়ে এই যে মাতামাতি করার, এই বুড়ো বয়সে মাতামাতি করার, হাসাহাসি করার, এই বয়সে তাকে আসলে এইভাবে হাসাহাসি তাকে মানায় না। তারপরে আমি দেখলাম যে তার যে পাঞ্জাবি পরেছেন, সবাই মনে করছেন এটা একটা অনেক গান্ধীবাদী ব্যাপার, কিন্তু তার যে চুলের হেয়ার স্টাইলটা, সেই হেয়ার স্টাইলটা তিনি চুলটা কেটে যেতে পারতেন। চুলটা বেশি লম্বা। তারপর শেষে কোনো অবস্থাতেই তার যে ড্রেস, অর্থাৎ উপরে তিনি একটা কোটি পরেছেন, কোটির পরে পাঞ্জাবি পরেছেন, পাঞ্জাবির নিচে আবার একটা প্যান্ট পরেছেন, তার প্যান্টের সাথে আবার একটা কেটস পরেছেন। তো এই পুরো জিনিসগুলোর সঙ্গে একটা স্বাভাবিক ম্যাচিং থাকবে। আপনি আপনার মতো ড্রেস পরতে পারেন, কিন্তু সেটার মধ্যে একটা মোটামুটি ম্যাচিং থাকতে হবে। তো যেই লোক আপনার এই বয়সে এই ম্যাচিংয়ের যে জায়গাগুলো তিনি সেটেল করতে পারেননি, তো তিনি কী করে বাংলাদেশ নির্মাণ করবেন, সংস্কার করবেন? তো এই বিষয়গুলো অনেক বিতর্কিত বিষয় আছে, বিতর্ক করা যায়। যেহেতু তিনি শুরু করেছেন, তাকে হতোদ্যম করতে চায়নি, কিন্তু কিছু বিষয় একেবারে না বললেই নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।